গল্পটা শুধু একটা গন্তব্যে পৌঁছানোর নয়, গল্পটা পথ চলার, বাধা পেরোনোর, নিজের সীমানাকে ছাড়িয়ে যাওয়ার। পাহাড়ের প্রতিটা বাঁকে লুকিয়ে আছে কোনো গল্প, তবে এই গল্পটা কিন্তু শুধুই আমার। নিজেকে ছাড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে আজকের এই যাত্রা, যেখানে আমার সঙ্গে শুধুই আমার বাইক। আজকে আরেকটা ট্যুরের প্রিপারেশন কমপ্লিট করে ফেলেছি। আমরা আমাদের এই সিরিজের চ্যাপ্টার 4 কন্টিনিউ করতে যাচ্ছি এখান থেকে। আজকের ডেস্টিনেশন ঢাকা থেকে বান্দরবান। এখন আমার বাইক এখানে কমপ্লিটলি রেডি। টাইম হচ্ছে অ্যারাউন্ড 5:20 আর আমরা এখন জাস্ট যাত্রা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ডেস্টিনেশন সেট করে ফেলা হয়েছে। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে বান্দরবান। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে টোটাল 316 কিলোমিটার, কিন্তু আমরা আরেকটু ভিতরে যাবো, 20-25 কিলোমিটার ভিতরে যাবো। সো ধরে রাখেন 340 কিলোমিটার। অ্যারাইভাল টাইম 1:18 দেখাচ্ছে, 7 আওয়ার 51 মিনিট লাগবে। আর আমরা এখন আল্লাহর নাম নিয়ে জার্নি শুরু করব। গুড মর্নিং ফ্রম ঢাকা। সময় হচ্ছে 5:31। আর আজকে সময় নিয়ে আমাদের কোনো প্যারা নেই। সাজেকে যাওয়ার সময় যেমন একটা এন্ট্রেন্স নিয়ে টেনশন থাকতো, স্কট ধরতে হবে, এখানে এরকম কোনো প্যারা নেই। আমরা আবারও পাহাড়ও যাচ্ছি আলহামদুলিল্লাহ। যদি সব ঠিক থাকে এইবার পাহাড়ে অনেক ঘোরাঘুরি হবে। আমি বাইক স্টার্ট করার প্রথম 30-40 কিলোমিটার একটু স্লো আর কেয়ারফুলি যাওয়ার ট্রাই করি, বাইকের সাথে যেন একটু ইউজ টু হয়ে যায়। এক তো এই বাইক শুধুমাত্র ইউজ করা হয় লং ট্যুরের সময়, এছাড়া খুব বেশি বাইক চালানো হয় না। সো রোডের সাথে বাইকের স্পিডের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে 30-40 কিলোমিটার আমি সময় দিই। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। কারণ আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন অলমোস্ট ঈদ চলে আসবে। আমি জানি না আমি কখন রিলিজ দিব, বাট ঈদের খুব বেশি সময় বাকি নেই। আমরা এখন মেঘনার সেতু ক্রস করতেছি। আর অ্যাজ ইউ ক্যান সি, বলছিলাম যে ট্রান্সপোর্টের আজকে লাস্ট দিন, তাই কত ট্রান্সপোর্ট। টাইম আপডেট 8:44 AM। আমরা ঢাকা থেকে প্রায় 86 কিলোমিটার দূরে আছি আর ফুড ভ্যালিতে নাস্তা করেছি। এটা হচ্ছে বিরতির ঠিক পাশে। বিরতি রেস্তোরাঁ মেবি পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছে, কারণ আমি লাস্ট টাইমও ক্লোজ পাইছি, এবারও ক্লোজ পাইলাম। যাই হোক, ফুড ভ্যালির কথা বলি, খাবার এ ক্লাস, ওয়াশরুম ফ্রেশ, রেকমেন্ডেড। সো টাইম আপডেট ইটস 9:35। আর বাসা থেকে আমরা প্রায় 114 কিলোমিটার দূরে যাচ্ছি বান্দরবানের দিকে। ঢাকা থেকে বান্দরবান যাওয়ার কয়েকটা রুট আছে, যার মধ্যে একটা হচ্ছে বাড়াইহাট হয়ে, খুবই সিনিক একটা রুট। বাড়াইহাট হয়ে রাঙ্গামাটি হয়ে বান্দরবান ঢোকা যায়, কিন্তু ওটা একটু লেন্দি রুট, একটু সময় নিয়ে বের হতে হয় ওই রুটের জন্য। ভাটারি হয়ে ভিতরে একটা রুট বের হয়েছে, ভাটারি হাটহাজারি লিঙ্ক রোড। আমি ওভাবে যাব না, কিন্তু একটু ভাটারির ভিতর ঢোকার ইচ্ছা আছে। ওখানে কিছু সিনিক আঁকা বাঁকা রুট আছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর থার্ড রুট হচ্ছে আমাদের বাইজিৎ লিঙ্ক রোড, যেটা আমরা কমনলি ইউজ করি। ওয়েদারটা খুব সাডেন চেঞ্জ হচ্ছে, এই মেঘলা আকাশ আবার এই রোদ, কিন্তু ওভারঅল হিউমিডিটি হাই, মানে একটু অস্বস্তি লাগতেছে। আমরা অ্যারাউন্ড 180 কিলোমিটার জার্নি করেছি, আর 610 টাকার মতো ফুল ঢুকছে, বেশি যায়নি। সো টাইম হচ্ছে 11টা। আমরা বাড়াইহাট ক্রস করলাম, পিছনে একটা পাম্প থেকে তেল নিয়ে নিছি, আর ওখানে কিছুক্ষণ ব্রেকও নিছি, কারণ প্রচুর রোদ। এই রোড থেকে যখন এরকম এই পাহাড়টাকে দেখা যায় খুবই ভালো লাগে, যে কারণে এই রিজনটা আমার অনেক ফেভারিট। সো এই পয়েন্ট থেকে বামে হচ্ছে BMA, বাংলাদেশ মিলিটারি একাডেমি, আর এখানে ভাটারি যাওয়ার রোড। এই প্রজেক্টটা আর্মির আন্ডারে, আর এখানে BMA আছে ভিতরে। ওয়াও, জোস। সামনে একটা খুব সুন্দর লেক আছে। মূলত এখানে ঢুকছে এই রোডে আঁকা বাঁকা রোডগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এখান দিয়ে রাঙ্গুনে দিয়ে বের হয়ে বান্দরবান ঢুকা যায়। বাম পাশে লেক, আর এখন সুন্দর একটা বাতাস বয়ে যাচ্ছে। এখান থেকে হাটহাজারি 17 কিলোমিটার। এখানে সামনে আরেকটা জায়গা আছে যেটা রিসেন্টলি খুব ফেমাস হয়েছে, জঙ্গল সলিমপুর। আর এই জায়গাটার নাম জঙ্গল ভাটিরিও বলে।
দুই পাশে জঙ্গল, এখানে একটা লেক আর মাঝখানে সুন্দর রাস্তাটা। জাস্ট অসাম একটা ফিল এখানে চালায়। And look at the view here. এটা হচ্ছে সেই লেক পয়েন্ট। বোট ক্লাবটা বিএম এর আন্ডারে, এখানে টাইমিংগুলো দেওয়া আছে। আমি মূলত এই রোডে আসছি আপনাদেরকে একটু সিনস দেখানোর জন্য, তারপর সামনে থেকে আবার ঘুরে ফেলবো। এখান দিয়েও যাওয়া যায়, বাট আজকে এই রুটটা ফলো করবো না। আজকে আমরা বাইজিৎ লিংক রোড ধরেই যাব। So finally, welcome to Bayjeet Link Road, and this road is always amazing. এখানের ভাইব টোটালি ডিফারেন্ট, খুবই সুন্দর জায়গাটা। এখন সময় 1:30 আর আমরা বাইজিৎ লিংক রোডে। এখানে বেশ অনেকক্ষণ ব্রেক নিলাম, পানি টানি খাইলাম, ঠান্ডা খাইলাম। মূলত যে পরিমাণ হিটওয়েভ চলতেছে, গরমে মাথা গরম হয়ে গেছে। তো সময় হচ্ছে 2:03 আর আমরা এখন শাহ আমানত ব্রিজে। প্রচুর রোদ, তাই ভিডিও কম করতেছি। আর এই ব্রিজটা আসলে অন্যরকম একটা শান্তি কাজ করে না। আমরা এখন আমাদের ডেস্টিনেশনের কাছে। লাঞ্চ এখনও করা হয়নি, বান্দরবান যে হোটেলটা নিচ্ছি ওখানে যেই লাঞ্চ করবো একবারে ইনশাল্লাহ। সো টাইম হচ্ছে 3:05 আর আমরা ফেমাস সেই চত্বরে আসছি যেখান থেকে বরাবর কক্সবাজারের রুট আর বামে বান্দরবানের রুট। সো এখনও 1.5 ঘন্টার জার্নি বাকি আছে, আস্তে ধীরে চলে যাচ্ছি। জাস্ট এই রোডটা একটু অবস্থা খারাপ করে দিচ্ছে। সো হাইওয়ে ছেড়ে এখন আমরা আবার সবুজের ভেতর। সময় হচ্ছে 3:18 আর আমরা এখন বান্দরবান পার্বত্য জেলায় এন্টার করব। শহর থেকে দূরে পাহাড়ের মায়ায় আবার চলে আসলাম পাহাড়ি রাস্তায়। আজকে বান্দরবানের রেস্ট, কালকে সকালবেলা কেক কাটুং যাবো ইনশাল্লাহ। আবার আপনাদেরকে স্বাগতম আঁকা বাঁকা রাস্তায়। এই আঁকা বাঁকা পথগুলো কখনো আমাকে হতাশ করে না। লুক এট দিস, পাহাড়কে কীভাবে কাটা হয়েছে অ্যান্ড কি ভিউ এখান থেকে, মাশাআল্লাহ। এতক্ষণ যে পরিমাণ অস্বস্তি লাগতেছিল এই আঁকা বাঁকা সড়কে ঢোকার পর থেকে সব নিমিশেই শেষ। অ্যামেজিং একটা ফিলিং এখানে আসলে কাজ করে, যেটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না কমপ্লিটলি। বান্দরবান আমাদেরকে খুব ভালো একটা ওয়েদার দিয়ে স্বাগতম জানাইলো। লুক এট দিস রোড, শান্তি। আমি পাহাড়ে অনেকবার আসছি, বান্দরবান অনেকবার আসছি, কিন্তু কোনোবারই এটা আমাকে হতাশ করে না। প্রত্যেকবার নতুন নতুন একটা রূপ দেখায়। CB150X এর সাথে প্রথমবার বান্দরবান, অ্যান্ড হোয়াট আ ফিলিং দিস ইজ, মাশাআল্লাহ। ভাই একটু এখানে আস, এই সাইড আসেন একটু। কাপড় আমি খেয়াল করে দেখলাম এক একটা পাহাড়ি রোডের সৌন্দর্য এক এক রকম। সাজেকের সৌন্দর্য আলাদা, বান্দরবানের পাহাড়ি বাঘগুলোর সৌন্দর্য আলাদা, কোনোটার সাথে কারোটা মিলানো যাবে না। সাজেক ছোট একটা জায়গা হলো, বান্দরবান কিন্তু হিউজ। এটা 2-3 দিনে ঘুরে শেষ করা সম্ভব না। অনেক অনেক ভিতরে গহীনে স্পট আছে। হ্যাঁ, লুক এট দিস, এটা কী বানাইছে? সংসঙ্গ বিহার মেঘলা। এই ফুলগুলোর নাম কি? খুব সুন্দর লাগতেছে, কালারফুল। আজকে দিনটা খুব টাফ গেছে। সকালে সেই লেভেলে জ্যাম ঠেললাম, একদম কুমিল্লা ফেনী অনেক দূর জ্যাম ঠেলছি। তারপর সেই লেভেলের রোদ, পুরো রাস্তায় রোদ ছিল। কিন্তু এত কিছুর পরও এখানে আসার পর কেন জানি একটা প্রশান্তি কাজ করতেছে। এটা হচ্ছে পাহাড়ের যে ম্যাজিক আর কি। পাহাড়ে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে।
যেটা আপনি না আসলে বুঝবেন না। সিটি এখনও 5 কিলো, আর এখন অনেকগুলো রিসোর্ট চোখে পড়তেছে, অনেকগুলো হোটেল চোখে পড়তেছে, আর অনেক রিসোর্ট আছে, যেমন এগুলো আগে চোখে পড়ে ভ্যাকেশন ইন। খুব ভালো ভালো পয়েন্টে হোটেলগুলো ঘুরছে, রিজনেবল প্রাইসে। এই দুইটা হোটেল এখানে খুব ফেমাস, হোটেল হিল ভিউ অ্যান্ড হিলটন। যাই হোক, আমরা সিটিকে বিদায় জানাচ্ছি, এই ডান দিক দিয়ে চলে যাব। চিম্বুক 24, নীলগিরি 47, থাংচি 74, ডিমোর হোটেল খুব সুন্দর, হোটেল গ্রিনল্যান্ড সুন্দর। সামনে হচ্ছে সাঙ্গু নদীর ভিউ, কি লাগতেছে ওয়াও। ওখানে ওই দূরে মেঘগুলো জমে আছে, নিচে পুরো পাহাড় ধূসর হয়ে আছে, আর মাঝখানে বয়ে যাওয়া নদীটা জাস্ট ওয়াও। কিছু কিছু সময় থাকে যখন আপনি চুপ থেকে রাইডটাকে এনজয় করেন, এখন হচ্ছে সেই সময়টা যাচ্ছে। চিম্বুক যাব, চিম্বুক ঢাকা থেকে। হ্যাঁ, আমরা এখন চিম্বুক ফাইনালি এসে পড়েছি, আর যে রিসোর্টের রুম বুক দিয়েছি সেটা হচ্ছে চিম্বুক হিল রিসোর্ট। বাইক এখানে পার্ক করে দিলাম, আর এখন যা ওয়েদার হয়ে আছেন এখানে, পুরো ড্রিমি ওয়েদার, অ্যামেজিং ভিউ। সো ফাইনালি রিসোর্টে এসে পড়ছি, এটা হচ্ছে আমার রুম। এখন গোছল আছে তাই দেখা দিচ্ছি। এটা হচ্ছে বারান্দা, আর এই হচ্ছে ভিউ। যাক, এখন লাঞ্চ করব, অনেক খিদে লাগছে, খেয়ে বাকি গল্প করতেছি। সারাদিনের হেক্টিক রাইডের পর ফাইনালি আমরা বান্দরবান, এখন হচ্ছে চিম্বুক হিল রিসোর্টে। আজকে এখানেই স্টে করব, আর সামনের এই ভিউটা সারাদিনের ক্লান্তি একেবারে দূর করে দিয়েছে। কালো মেঘ জমা হচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি, বলা যাচ্ছে না যে সারাদিন কী লেভেলের রোদ দিয়ে আমরা জার্নিটা করে আসলাম। পাহাড় তার রহস্য কখনোই একেবারে প্রকাশ করে না। ফিরে আসার পথে প্রতিবারই মনে হয় চেনা পথের আড়ালে হয়তো অজানা আরও অনেক কিছু রয়ে গেল, আর সেই অদেখা অজানা সৌন্দর্যের টানেই হয়তো বারবার এই পথে আমরা ফিরে আসি। সো গুড মর্নিং ফ্রম চিম্বুক। আর ওখানে মেঘ অলরেডি জমা হয়ে গেছে। নর্মালি বান্দরবান আসলে সিটিতেই থাকা হয়, যেমন হিলটন আছে, হিল ভিউ আছে, ওইসব জায়গায় থাকা হয়। প্রথমে এরকম মানে চিম্বুকে এই জায়গায় এসে থাকলাম, আর এক্সপিরিয়েন্সটা খারাপ না, অ্যাভারেজ। পুরো আইসোলেটেড, অল্প কয়েকজন মানুষ ছিল। এখানে রুম নেওয়াতে একটা সুবিধা হয়ে গেছে যে আমরা ওয়াই জাংশন থেকে জাস্ট 5-6 কিলোমিটার দূরে আছি। সো এখন জাস্ট ওয়াই জাংশনে যাবো, নাম এন্ট্রি করাবো। সেটা হচ্ছে সেই ফেমাস ওয়াই জাংশন, যেখানে বামে রুমা, বগালে কেওক্রাডং যাওয়া যায়, আর ডান দিক দিয়ে নীলগিরি, থানচি, আলীকদম, ডিমপাড় এসব যাওয়া যায়। কালকে আমরা ডান দিক দিয়ে যে চিম্বুকে ছিলাম, এখান থেকে 5-6 কিলোমিটার ভিতরে ঢুকছি, ওই জায়গায় নাম এন্ট্রি করে দিয়েছিল। এখন আমরা বামে যাব, এখানে নাম এন্ট্রি করে যেতে হবে, আর এনআইডি জমা দিতে হবে। সো ওয়াই জাংশনে নাম এন্ট্রি করে বের হলাম। ওয়াই জাংশনে আপনাদের এনআইডির একটা কপি জমা দিতে হবে, যেখানে আমি যেটা করেছি, আমার নাম্বার, একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, আর বাইকের নাম্বারটা লিখে রেখেছি। সো ওটা জমা দিয়ে দিলে ইজিলি হয়ে যাবে। অ্যান্ড মর্নিংয়ে দেখেন মেঘ কীভাবে জমা আছে, অ্যান্ড আমরা কিন্তু ওখানেই যাচ্ছি। ওয়াও, টাইম হচ্ছে অ্যারাউন্ড 6:58, আর আমাদের রুমা বাজার যেতে অ্যারাউন্ড 1 আওয়ার লাগবে। 7:54 যাব, আর সোলো ট্যুর কিন্তু কন্টিনিউ হচ্ছে। আজকে ডে 2, কেওক্রাডং পৌঁছাবো ইনশাল্লাহ। এই এনআইডিতে যে নিজের নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, বাইকের নাম্বার লিখতে হয়, এটা আমি দেখেছি আমাদের এক ভাই রনি ভাই থেকে। রনি ভাই এটা করতো। সো এই টেকনিক খুব ভালো কাজে দেয়, বারবার আপনার নাম্বার বলতে হয় না।
ওকে, আমাদের ওয়াই জাংশন থেকে রুমা বাজার ডিস্টেন্স দেখাচ্ছে অ্যারাউন্ড 26 কিলোমিটার, কিন্তু এই যে সব এরকম আঁকা বাঁকা পথ, তাই সময় একটু বেশি লাগবে। তো ফার্স্টে রুমা বাজার থেকে যাব বগালেকে কিছুক্ষণ রেস্ট নেব, একটু নাস্তা করে নেব, তারপর অবস্থা বুঝে কেউ কটনের উদ্দেশ্যে রওনা দেব। এরকম ট্যুরে বা আমার মতো সোলো ট্যুরে বের হইলে অনেক সময় জড়তা কাজ করে। যেমন কালকে আমি এতটাই এক্সস্টেড ছিলাম, মনে হচ্ছিল যে কে কটন প্ল্যানটা বাদ দিই, চেম্বুকে রেস্ট নিয়ে পরের দিন ওখান থেকে ঢাকায় ব্যাক করে ফেলি। মানে প্রচুর জ্যাম, রোদ ঠেলে যখন সারাটা দিন পার করি, আর অবস্থা পুরো খারাপ ছিল। যদিও বান্দরবান ঢোকার পর থেকে ভালো লাগতেছিল, কিন্তু ওভারঅল জার্নিটা খুবই টায়ারিং আর এক্সস্টিং ছিল। পরে ভাবলাম যে এটা এখন কমপ্লিট না করলে আবার এখানে আসাটা, মানে এইভাবে প্ল্যান করে আসাটা কখন হবে বা আদৌ হবে কিনা বলা তো যায় না। তাই লাস্ট মোমেন্টে আবার ডিসিশন চেঞ্জ করে এই যে একা রওনা দিচ্ছি। এরকম একটা জায়গায় একা বাইক নিয়ে যাচ্ছি, নিজে থেকে একটা অ্যাডভেঞ্চার আর থ্রিল মনে হইতেছে। মানে রোড ঠিক আছে, বাট দুই পাশের পাহাড়, আঁকা বাঁকা রাস্তা, বাইক নিয়ে আমি একা, এগুলোই গল্প হয়ে থাকবে। মেঘগুলো কীভাবে পাহাড়ের কোণে আটকে আছে, জাস্ট অ্যামেজিং। যদিও সূর্য উঠে গেছে, মেঘ একটু পর কেটে যাবে, বাট যতটুকু দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ। এই হিল রাইডটাকে খুব উপভোগ করতেছি CB 150X এর সাথে, কিন্তু এই সার্কিটটা আমি আরেকবার কমপ্লিট করব যখন কমপ্লিট মনসুন থাকবে, পুরো ফগ। ওয়াও, জোস একটা সিন হয়ে আছে এখানে। পুরা কুয়াশা দিয়ে পাহাড় ঢেকে আছে আর খুব সুন্দর লাগতেছে। আমরা যত উপর দিকে যাব, যদি রোদ না পড়ে ওরকম হবে, তাহলে আরও কুয়াশা বাড়ার কথা। অ্যান্ড লুক এট দিস, ওয়াও, সকালে রোডটা তো জোস লাগতেছে, অ্যামেজিং। এই ভিউ দেখতে হলে এখানে আসতে হবে। এরকম ভিউ পাহাড় ছাড়া পাওয়া যায় না, পুরো পাহাড় কুয়াশা ঢেকে গেছে। অ্যান্ড আপনারা শুধু সামনের ভিউটা দেখেন, কী লাগতেছে পাহাড়গুলোকে। এই দৃশ্যের মায়া, এই রোডের মায়া আমাদেরকে বারবার এই জায়গায় টেনে নিয়ে আসে। এই যে ঘুরে গেলাম, আবার দেখা যাবে সামনে মাসে একটু বৃষ্টি পড়লে মন চাবে না আবার যাই। Look at this. আমি মেবি অড টাইমে ঢুকতেছি, এই জন্য বাইকার বা অন্যান্য পরিবহন কম দেখা যাচ্ছে। সবাই মোস্ট প্রবলি বিকালবেলায় পথটা পাড়ি দেয় এবং সন্ধ্যা নাগাদ বগালে কেউ কটং ওই জায়গায় থাকে। ওয়েলকাম টু রুমা উপজেলা। আমরা রুমা উপজেলা এন্টার করে ফেলেছি। লুক এট দ্য ভিউ হিয়ার, অসম। রুমার 11 কিলোমিটার। এই পথ দেখতে দেখতে শেষ হয়ে যায়। আসলে আমি এখানে যাচ্ছি, গাইড আগে থেকে ঠিক করি নাই। গাইড কত টাকা প্লাস কী কী রিকোয়ারমেন্ট সব ওখানে যেয়ে আপনাদেরকে জানাবো। এখন আমি একা যাচ্ছি, আমি একজন একটা গাইড নিব কি না, বা কোনো গ্রুপের সাথে আমাকে ট্যাগ করবে কিনা। গ্রুপের সাথে ট্যাগ হওয়ার আমার ইচ্ছা নেই আপাতত। চাইলে একদিনেই ঢাকা টু কেওক্রাডং প্ল্যান করতে পারতাম, কিন্তু এবার আমি চেয়েছিলাম একটু পাহাড়ের সময় দেবো, আস্তে ধীরে যাব। হ্যাঁ, একা স্যার, জি।
জি জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এখন আছি রুমা বাজার থেকে যাওয়ার আগে সদরে। আর এখানে নেম এন্ট্রি করাতে হয়, নেম এন্ট্রি করানোর যে সিস্টেম ওটা কিছুটা চেঞ্জ হয়েছে। এখন তারা অনলাইনে রেজিস্ট্রেশনটা করে আর একটা টোকেন দেয়, এই টোকেনটা আমাদের ওখানে দেখাতে হবে। তারপর এখান থেকে আর 21 কিলো বগালেক, আর বগালেক থেকে 10 কিলো হচ্ছে কেওক্রাডং। তো সব আজকেই কাভার করে ফেলবো ইনশাল্লাহ। পাহাড়ের কোথায় ঘর বানানো রাখছে, এখান থেকে ভিউটা প্রপার আসতেছে না, সামনে থেকে দেখাচ্ছি। এই ঘরগুলো যখন দেখি পাহাড়ের একদম কোনায় কোনায় বানানো, তখন খুব অবাক লাগেছে এইখানেও মানুষ থাকতে পারে। পুরো আইসোলেটেড, কীভাবে চলাফেরা করে, মানে ভাবতেই অবাক লাগে। দেখেন কোন জায়গায় ঘর বানা রাখছে। আমি এখন নাস্তা করি নাই, নাস্তা একবারে বগালেকে কিম দাদার রেস্টুরেন্টে করবো। মানে কিম দাদার যে রিসোর্ট, ওখানে উনি খুব মজার নাস্তা সার্ভ করে। এখন এই টাইমে দিবে কিনা দেখি। যখন আপনি একা রাইড করবেন তখন অনেক থট কাজ করবে, তখন নিজেকে আরও ভালোভাবে জানা যায়। তো যখন সোলো রাইডগুলো করি আমি নিজে কোম্পানিটাকে খুব উপভোগ করি, তাই দেখা যায় যে এত লং জার্নি করার পরও আমি বোর হচ্ছি না। নগরীর ব্যস্ত জীবন রেখে যখন আমরা এরকম পাহাড়ের গহীনে এসে পড়ি, এটাকে গহীন বলা যাবে কিনা আমি শিওর না, বাট যখন এরকম আইসোলেটেড হয়ে যায়, মানে এই জায়গায় আমি একা বাইক চালাচ্ছি, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই, জাস্ট আমি একা। তখন যে অনুভূতি, এটা আসলে আমি মুখে যতই বলি পুরোপুরি এক্সপ্লেন করা পসিবল না। উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র, এখানে আমাদের এন্ট্রি ডান, গাইড নেওয়া ডান। রুমা বাজার থেকে একজন গাইড নিয়ে আমাদের যাত্রা শুরু। গাইড হচ্ছে জেকব দা, আর সামনে একজন বাইকার সহ নিতে হয়েছে, ওনার নামটা জিজ্ঞাসা করা হয়নি, সামনে জিজ্ঞেস করে জানাচ্ছি আপনাদেরকে। আমি এখানে অফলাইন ম্যাপ নামায় রাখছি, অফলাইন ম্যাপগুলো খুব কাজের, যদিও গাইড সব ডাইরেকশন দেখাবে, স্টিল। ভাইজান আপনার নামটা জানা হয়নি? হ্যাঁ, বাবুন। শুধু গন্তব্যে পৌঁছানোটাই আমাদের টার্গেট না, পথে যা সৌন্দর্য দেখা যায়, যেখানে সৌন্দর্য দেখা যায় সেখানে আমরা থামতে চাই। এই পথে আসছি, আবার কবে আসবো, আর আদৌ আসতে পারবো কিনা সেটারও কোনো ঠিক নেই। এখন সুস্থ আছি, কালকে সুস্থ নাও থাকতে পারি। সো যতটুক গ্যাদার করা যায় আর কি, স্মৃতি করে নিচ্ছি। এখন মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। নো ওয়ারিস। এই জায়গাটা একটু আনকমন, একটা ব্রিজ করা, বাট মাঝখানে কোনো পাটাতন দেওয়া নেই। চাইলে জেকব দাকে আমার বাইকে নিতে পারতাম, বাট আমি সোলো এই রাইডটা করতে চাচ্ছি। পুরো কেওক্রাডং বা সুংসাং পাড়া যতটুকুই যাই সোলো দিতে যাচ্ছি। এখন সাথে একজন গাইড অ্যাড হয়েছে, স্টিল পিছনে একজন থাকলে ওই ফিলটার আসবে না যে একা যাচ্ছিলাম। আমার কাছে যে বিষয়টা মনে হলো, গাইড নেওয়া মানে ওদের একটা ইনকামের ওয়ে বের করে দেওয়া, কারণ এই পথে গাইড অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না, এটা একটাই রাস্তা। আর গুগল ম্যাপে যদি অফলাইন ম্যাপ না মানে এখানে হারানোর মতো বা কিছু হওয়ার মতো চান্সেস কম, খুবই রেয়ার কেস হবে। সো এটা হচ্ছে তাদের একটা ইনকামের ওয়ে বের করে দেওয়া। বড় গ্রুপ আসলে এটা গায়ে অতটা বাঁধবে না, বাট আমার মতো যদি একজন দুইজন আসে তাহলে এটা একটু প্রেশার পড়ে যাবে। আমরা কিন্তু আস্তে আস্তে আমার 4th মিশন কমপ্লিট করতে যাচ্ছি, মিশন কেওক্রাডং ওয়াই জাংশন, বাট আমরা চলে যাব বামে। ওয়েলকাম টু মুনলাইট, ক্লিনেস্ট ভিলেজ অফ দ্য হিলস। খুব সুন্দরভাবে গুছানো, নিট অ্যান্ড ক্লিন একটা ভিলেজ এটা, সজ্জিত সুন্দর মুনলাই পাড়া। আমরা এখন বাংলাদেশের সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ হিলের মধ্যে মুনলাই পাড়ায় এন্টার করেছি। একটু দেখবো ভেতরের পরিবেশটা কীরকম, সাথে আপনাদেরকেও দেখাবো।
এর কি হিলসের ক্লিনেস্ট ভিলেজ নাকি বাংলাদেশে, এটা একটু কনফার্ম হতে হবে। পাড়াটা খুব বেশি বড় না, কিন্তু খুবই সজ্জিত, নিট অ্যান্ড ক্লিন। বিশেষ করে প্রত্যেকটা ঘরের বাইরে যেভাবে গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, বিভিন্ন ফুল গাছ দিয়ে, সেটা মনোমুগ্ধকর। বড় প্ল্যানিংগুলো ছোটরাই করে। শুনে খুব ভালো লাগলো যে গ্রামের যারা ইয়াং জেনারেশন ছিল তারাই ডিসাইড করছে যে আমরা আমাদের গ্রামকে সবচেয়ে সুন্দর গ্রাম বানাবো, পরিষ্কার গ্রাম বানাবো, যেন এটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে যায়। এবং দে আর ভেরি মাচ সাকসেসফুল। এখন মুল্লাইপাড়া অনেক ফেমাস পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে। বগা লেক পর্যন্ত যাওয়ার পথে শুধু দুইটাই খাড়া ঢাল পড়ে, একটা হচ্ছে ঠিক নামা, খাড়া নামা, একটা হচ্ছে খাড়া উঠা। আমার কাছে মনে হয় ওঠার থেকে নামার সময়টাই বেশি রিস্ক। তখন ব্রেকের প্রপার কন্ট্রোল, ইঞ্জিন ব্রেকের ইউজ সব তখন ম্যাটার করে। ওটা তো ইঞ্জিনের প্রেশারে আপনি উঠে যাবেন। বাবুন দাদা যেটা বলতেছে, সামনে একটা ঢালু আছে এবং ঢালুটা অলমোস্ট 1 কিলোমিটার, এক্স্যাক্ট ডিস্টেন্সটা আমার জানতে হবে, জিজ্ঞেস করে জানাবো নি। 1 কিলোমিটার মতো ঢালু আর আবার 1 কিলোমিটার মতো উঠা। বেশ ঢাল, বেশ ঢাল। এরকম রাইড করতেছি, হঠাৎ করে যখন পাহাড়ের খোলা পাহাড়ে দূরে বাসাগুলো দেখতে পাই, মনে হয় না এখানে আমার একটা বাসা থাকা দরকার। আর এটা আমাদের সব বাইকারের কম বেশি একটা স্বপ্ন যে পাহাড়ে আমাদের একটা বাসা থাকবে যেখানে আমরা ঘুরতে আসবো, নিজের বাসায় ঘুরতে আসবো। ওটা কি কাটা পাহাড়? ওইটি পাহাড়। সো ফাইনালি স্ট্রেচ। আমরা ওই যে সুন্দর ঢালটা দেখলাম, ওই ঢালটার মধ্যে এখনো উঠবো। বগা লেকে উঠার আগে শেষ ঢাল। আপনাদেরকে স্বাগতম সেই কাটা পাহাড়। এক সময় এই পাহাড়ের উপর হয়ে বগা লেক যাওয়া লাগতো, মাঝখান থেকে কেটে রোডটা বের করতেন। কি বের করতে রোডটা? আমরা আসছি কোথায়? অ্যান্ড ফার্স্ট ভিউ অফ বগা লেক। সো এখানে নাম এন্ট্রি করাচ্ছে আমাদের গাইড। সামনে বগা লেকের অসম ভিউ। বগা লেক 0 কিলোমিটার CB 150X এর সাথে বগা লেকে আপনাদেরকে স্বাগতম। আমার সামনে বগা লেকের সিরিন ভিউ, কিন্তু এটা আমরা পরে ভালোভাবে দেখবো। এখন নাস্তা করতে হবে, প্রচুর খিদে পাইছে, সকাল থেকে পানি ছাড়া কিছু খাইনি। আমরা বগা লেক ক্রস করে এখন যাচ্ছি ফার্স্টে কেওক্রাডাঙের দিকে। মাঝে কয়েকটা পাড়া পড়বে, ওখানে দাঁড়াবো। আর সামনে লিচু বাগানের ওখানে একটা ভাইরাল জায়গা আছে, ভাইরাল নেগেটিভ দিক দিয়ে। এই টার্নিংয়ে নাকি অনেক বাইকারই পড়ে। আমি একটু সামনে ঝুঁকে চালাচ্ছি কারণ আমার পিছনে ওয়েট এই ব্যাগের কারণে একটু বেড়ে গেছে, বক্সের কারণে, ব্যাগের কারণে। তো বেশি প্রেশার দিতে গেলে দেখা যায় সামনের চাকা দাঁড়ায় যেতে চায়, হুইলি হয়ে যেতে চায় আর কি। যাই হোক, আমরা কি ওই ভাইরাল প্লেস ক্রস করে ফেললাম? আই ডোন্ট নো। পাহাড়ের বিশালতা এখান থেকে বোঝা যায়। লাস্ট যে ঢাল, যেখানে আমার বাইকটা ডিসব্যালেন্স হয়েছিল একটু, মূলত আমি সেকেন্ড গিয়ারে উঠতেছিলাম, পিক আপ না পাওয়াতে আবার ফার্স্ট গিয়ারে দিয়েছিলাম, তখন বেশি অ্যাক্সেলারেশন পাওয়াতে গাড়ি একটু জাম করছিল, সো ডিসব্যালেন্স হয়ে গেছিলো। তো দাদাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এখানে সবাই ফার্স্ট গিয়ারে উঠে, গিয়ার চেঞ্জ করে না, এক গিয়ারেই উঠে যায়। আমরা প্রায়ই বলি পাহাড়ের বাঁকে বাঁকে সৌন্দর্য, কথাটা অনেক সত্য। মানে যেখানেই দাঁড়াই ওখান থেকেই খুব সুন্দর ভিউ পয়েন্ট, জাস্ট মুগ্ধতা কাজ করে এইসব রুটে আসলে।
রোজার ঈদের পর থেকে শুরু হয়েছে, কুরবানির ঈদ চলে আসলো, আর এর মধ্যে আমার এটা ফোর্থ সোলো ট্যুর কমপ্লিট করতে যাচ্ছি। দেন যেটা আছে ওইটাই দেন, আমরা খায় চলে যাব। দার্জিলিং পাড়া আমাদের খাবারের কথা বলে দিলাম, ভালো লাগতেছে। দার্জিলিং পাড়া আগে এটা সবচেয়ে ক্লিন ভিলেজ ছিল। দার্জিলিং পাড়া 0 কিলোমিটার। ওয়েলকাম টু কেওক্রাডং। বাইক নিয়ে CB 150X নিয়ে সোলো আরেকটা ট্যুর কমপ্লিট করলাম এবং কেওক্রাডংয়ে এসে পড়েছি আলহামদুলিল্লাহ। সো কেওক্রাডং 0 কিলোমিটার ডান। আমরা সুংসাং পাড়ার দিকে যাচ্ছি, আসার সময় এখানে থামবো ইনশাল্লাহ। ঘুরে আসি, দেখি আমাদের সামনে আর কী অফার করে। পাড়াগুলো খুব সুন্দর লোকেশনে। আমরা যে কয়টা পাড়া ক্রস করলাম, মুল্লাই পাড়া, দার্জিলিং পাড়া, এটা হচ্ছে পাসিং পাড়া। ওয়াও, এখানে মেবি ভিউ পয়েন্ট করবে সামনে। অ্যান্ড এখানে কিছু ঘরবাড়ি আছে, ভিতর দিকে কিছু ঘরবাড়ি আছে। নামটা সুন্দর, পাসিং পাড়া। এটা খাড়া ঢাল। আমরা সেকেন্ড গিয়ারে আস্তে ধীরে নামবো, কোনো লোড না নিয়ে আস্তে ধীরে। যেখানে ইঞ্জিন ব্রেক প্রয়োজন পড়বে ওখানে ইঞ্জিন ব্রেক ইউজ করবো, আর একবারে ধরে না রেখে ব্রেক ছেড়ে ছেড়ে ধরবো, তাহলে একটু ইজি হবে। অ্যান্ড লুক এট দিস ভিউ পয়েন্ট, ওয়াও। কি বানাইছে এটা? সীমান্ত সড়ক হচ্ছে এখানে। সীমান্ত সড়ক 3 পার্বত্য জেলাকে কানেক্ট করতেছে। আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুংসাং পাড় রোড। ওখানে যে দুইটা সবুজ বাড়ি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সুংসাং পাড়ার আর্মি ক্যাম্প। ওর পর্যন্ত যেতে দিবে, ওর উপর যেতে দিবে না। আর সামনে একটা ত্রিমুখী পিলার আছে, যেখানে মায়ানমার, বার্মা আর বাংলাদেশ 3টা কান্ট্রির এন্ট্রেন্স পয়েন্ট হিসাবে কাউন্ট হবে ওটা। সামনের যে রাস্তাটা, এটা একটু ডেঞ্জারাস, একটু রিস্কি। আমরা সাবধানে নামবো, আর দেখি যতটুকু পারি ডকুমেন্ট করবো ইনশাল্লাহ। Look at that. My God. Actually does. এখানে তাড়াহুড়ো করলে পড়তে হবে নিচে, কিছু বলার নেই। ডাইরেক্ট স্লাইড করে নিচে যেতে হবে। সামনে কে যেন ইটা ফেলে রাখছে, এমন জায়গায় ইটা ফেলছে যে বাইক নিয়ে দাঁড়ায় তুলতেও পারবো না। আমার কাছে উঠার থেকে নামাটাই সবসময় বেশি রিস্কি মনে হয়, কারণ এখানে বাইকের কন্ট্রোল, ব্যালেন্স সব খুব ভালোভাবে করতে হয়, নাহলে রিস্ক হয়ে যায়। সেই ঢাল ছিল, সেই ঢাল, এক্সট্রিম ঢাল। ওয়াও, কি বানাইছে এটা, অসাধারণ। সামনে আরেকটা ডেঞ্জারাস বাঁক। একদম স্লো হয়ে নামতেছি। জাস্ট দেখেন এতটুকু জায়গা কোথা থেকে নামছি আমরা। পাহাড়ে আসবেন আর মুগ্ধ হবেন না, এটা কি হতে পারে নাকি? মুগ্ধ তো আপনাকে হতেই হবে, হতেই হবে।
এসে পড়েছি সুংসাং পাড়া। সো এটা হচ্ছে আর্মির কটেজ, আর আমরা এখন সুংসাং পাড়ায়। সো ফাইনালি CB150X নিয়ে সুংসাং পাড়া, আর এটা হচ্ছে আর্মি কটেজ। অ্যামেজিং রোড পার করে আসলাম, সেই লেভেলের অনুভূতি কাজ করতেছে না, একটা এক্সট্রিম কিছু করতে মনে হচ্ছে আর কি। প্ল্যানে কিছুটা চেঞ্জ করেছি, এখন টাইম 11:30 মতো সকাল। যেহেতু আর্লি করে ফেলছি, আমরা আজকে যাওয়ার পথে ঘুরে ঘুরে ডাইরেক্ট বান্দরবান চলে যাব। মানে আজকে আমি বান্দরবানে স্টে করবো, প্ল্যানে কিছুটা চেঞ্জ, আর কালকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। সো এখনও কিছুটা ডকুমেন্ট করা বাকি আছে, আর এই প্লেসে এসে একটা মুগ্ধতা কাজ করতেছে। পুরা নিরিবিলি একটা জায়গা, জাস্ট একটা কটেজ, অ্যামেজিং। সো আমার পিছনে এটা হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প, আর যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সীমান্ত সড়ক। আর এখান থেকে ডানপাশে ধূপপানি ছড়াও যাওয়া যাবে এই, কিন্তু আমরা এখানে যাব না। আমরা এখন এখান থেকে বিভিন্ন ভিউ পয়েন্ট কভার করে করে আস্তে আস্তে ব্যাক করবো বান্দারবানের দিকে। অ্যান্ড আমার বাইকটা দূর থেকে কত সুন্দর লাগতেছে। Kalaliso, el magaray, dan sualyam no. Lai fami kan van kuyan, sedaya zuan. জি Asil ba kore isor kole? এম এম Nemin, এম emim. হ্যাঁ মোটরপ্লেক্স আছে দিলে দাদা ভালো লাগে। এরকম একটা প্লেসে যদি এরকম ভালো মানুষদের সাথে দেখা হয়, ইটস লাইক অ্যামেজিং এক্সপিরিয়েন্স। একবার থাকবো এখানে বর্ষার সময়, এখানে এসে সে মজা হবে বৃষ্টিতে। বাট এই সাপের মতো রাস্তা পার করে আমরা উঠছি, আর এখন এই রাস্তা পার করে আবার নামবো। আমি ঢাল রাস্তা দেখছি, বাট এটা এক্সেস ঢাল। Ita Burma? সো ত্রিমুখী জাংশন, এই বরাবর ইন্ডিয়া না, এই বরাবর মিজোরাম, ওখানে বার্মা, আর আমাদের এই সাইডটা বাংলাদেশ। ত্রিমুখী জাংশনে আমরা। সো ফাইনালি সুংসাং পাড়া কাভার করে এখন কেওকাডংয়ের ভিউ পয়েন্টে। পিছনে পাহাড়ের অসাধারণ ভিউ, অসাধারণ রোড, আর চারদিকে শুধু মুগ্ধতা। আলহামদুলিল্লাহ, সোলো আরেকটা ট্যুর কমপ্লিট করতে পারলাম। যখন কোনো কিছু কমপ্লিট হয়, একটা তৃপ্তি কাজ করে যে না, কিছু অ্যাকমপ্লিশ করেছি। কাজটা যদি অপূর্ণ থেকে যেত, আমি যদি বান্দরবান থেকে বাসে চলে যেতাম, তাহলে একটা আফসোস অনেক দিন থেকে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ কাজটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি। চ্যাপ্টার 4 সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি। সোলো বাইক নিয়ে কেওকাডং ডান, আলহামদুলিল্লাহ। আসলে পাহাড়ের চূড়ায় দাঁড়ালে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, ভয় আর সীমাবদ্ধতা কেবলই আমাদের মনের ভেতর থাকে। একবার সেই ভয়ের দেয়ালটা ভেঙে ফেলতে পারলেই পুরো পৃথিবীটা আপনার। এই গল্পটা হয়তো এখানেই শেষ, তবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে গল্প, তার কিন্তু কোনো শেষ নেই।